প্রিয়া রাজ মডেলিং হলো এমন একটি আয়োজক সংস্থা যাদের প্রতিবারের প্রতিটি শুটের কথা বারবার আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছি। এই আয়োজক সংস্থার দুই কর্ণধার প্রিয়া এবং রাজ প্রতিটা সময় তাদের শুটগুলিতে রাখে নতুনত্ব ও অভিনবত্ব। এই শুটটিতে আমরা দেখলাম নতুনত্ব সমস্ত ব্রাইডাল, এছাড়াও কিছু মুসলিম শাড়ির ও ড্রেসের কালেকশন। আপনারা যদি একজন মডেল অথবা মেকআপ আর্টিস্ট হন, তাহলে বলুন তো কেন আপনি যাবেন কোনো একটি আয়োজক সংস্থার কাছে? কারণ এই আয়োজক সংস্থার থেকে বেরোনো কাজগুলির প্রতি সুন্দর এবং তাদের ব্যবহার ভালো। আর এই দুটোই 100% গ্যারান্টি সহকারে প্রদান করবে প্রিয়া রাজ মডেলিং। ভালো আউটপুট ও ভালো ব্যবহার, এই দুয়ের মিলিত সম্ভারই হলো এই আয়োজক সংস্থা। সারাটা দিন ছুটিয়ে আনন্দ আড্ডা এবং তার পাশাপাশি ফ্যাশন ফটোশুট, যেখান থেকে আপনার মডেলিং সেন্স এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাজের গতি আরো বাড়বে। তাই আপনি যদি একজন নতুন মডেল অথবা মেকআপ আর্টিস্ট হন অথবা অভিজ্ঞ হন, একমাত্র ঠিকানা প্রিয়া রাজ মডেলিং। গত 27 তারিখ প্রিয়া রাজ মডেলিং এর আয়োজক সংস্থা হিসেবে কাজ শুরু করার সময় সেই কিং স্টুডিওতে প্রায় 3 থেকে 4 বছর পর শুট রাখলো আয়োজকরা। বিশেষভাবে উল্লেখ্য, এই স্পেশাল শুটটিতে স্পেশাল কনসেপচুয়াল আউটডোর সিমে দেখা গেল মডেল সুস্মিতা পাইককে এবং তার মেকআপ আর্টিস্টের ভূমিকায় ছিল মেকআপ আর্টিস্ট পুনম সাউ জানা। আসুন দেখে নেওয়া যাক এই দিনের এই প্যাকেজ শুটটিতে উপস্থিত মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট ও আয়োজক প্রিয়া ও রাজ এবং প্রিয়া রাজ মডেলিং এর মেরুদণ্ড ফটোগ্রাফার রাজ কি বলছেন সবাই এই দিনের শুট প্রসঙ্গে। আসুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। অ্যাকচুয়ালি না বলতে গেলে ইমোশন জড়িয়ে আছে। তো এখান থেকে যেটা আমরা কোনোদিন ভাবিনি যে আমরা অর্গানাইজার হব, এটা যেমন কোনোদিন ভাবিনি। ও মডেল ছিল, আমি জব করতাম, দুজনের প্রফেশনও আলাদা ছিল। সেই জায়গা থেকে শুট করতে করতেই একদিন এখানকার যিনি ওনার কিঙ্করদা হঠাৎই একদিন বলে যে তোরা অর্গানাইজড কর, পারবি তোরা। না আমরা প্রথমে করেছিলাম আর কি। না আমরা করেছিলাম, বাট সেটা একটু অন্য ওয়েতে করেছিলাম। কিঙ্করদার সাথে আমি যখন মডেলিং করতাম সেই থ্রুতে কিঙ্করদার সাথে আমার পরিচয়, অ্যাজ আ ফটোগ্রাফার হিসাবে আমার সঙ্গে অনেক আগে পরিচয়। তো সেই ক্ষেত্রে কিঙ্করদা একটা স্টুডিও খুলেছিল আর কি, আমাকে বলেছিল। তো আমি যখন যখন দুজনে মডেলিং বা করতে করতে একদিন এখানে শুট ছিল আমাদের, তো দেখা হয়েছিল। তখন ফার্স্টে বলে না কিছু শিখতে হয়, তো অনেকদিন ধরে আমরা মডেলিং করতে করতে প্লাস ব্যাপারটাকে শিখেছিলাম। প্লাস তারপরেই প্রথমবার ফার্স্ট টাইম আমরা কিঙ্করদার এই কিং স্টুডিওতেই আমরা আমাদের প্রথম শুট আমরা চেষ্টা করি 10 জন 11 জনকে নিয়ে আমরা চেষ্টা করি। আজ থেকে 5 বছর তো ধরেই চলো, আজ থেকে 5 বছর আগের কথা বলছি। আর আমরা আসলামও বোধহয় অনেকটাই পরে, আমরা 2-2.5-3 বছর পরেই এলাম। আসাও হয় না এখানে। হ্যাঁ, এটা নয় যে আসতে চাই না, আসা হয় না। তার রিজন এটাই যে ডেটটাও ম্যাচ করে না, আমরা ফাঁকা পাই না বলে আর কিছু না। দাদা ফ্রি থাকে না কোনো টাইমে, আমি যখন বলি। তো এই কারণে অনেকদিন পর দাদা খুব খুশি। দাদা বলছে আচ্ছা, সাথে সাথে দাদা বলছে তা আসো তোমরা অনেকদিন পর পায়ে ধুলো দিচ্ছ। আসার সাথে দাদা বলছে কি রে তোর তো কত বড় হয়ে গেছিস। আমি না দাদা, আমরা যতই বড় মানে কাজের দিক থেকে হই না কেন, তোমার কাছে ছোটই আমরা, শুধু তোমার আশীর্বাদটা হলো আমাদের মাথার উপর থাকুক, এটাই চাই। তো দাদা বললে হ্যাঁ অবশ্যই, আমাদের আশীর্বাদ তোর মাথার উপর সারা জীবনই থাকবে। সো এটাই আমাদের শুরু অনেক বছর পর। আজকে যে স্টুডিওটা দেখেছিলাম এখন প্রচুর চেঞ্জ, অনেক চেঞ্জ হয়েছে, কাজ করে ভীষণ মজা পেলাম আজকে। আর আজকে শুটটা নিয়ে যদি জানতে চাও, তাহলে যেটা আগের দিন শুটে বলেছিলাম যে অনেকদিন পর একটা আমাদের রেজিস্ট্রেশন চার্জের যে কাজটা দুটো করলাম, তার এটা সবার রিকোয়েস্টেই রাখা, যে যেটা আজকে সবার মুখে শোনা গেছে খুব কমনলি। অনেক দূর দূর থেকে লোক আসে, তোমরা সেটা জানো। কাঁচরাপাড়া, নবদ্বীপ, কল্যাণী, নৈহাটি, বামনহাটি, সব জায়গা থেকে লোক আসে, দীঘা ফিঘা থেকেও লোক আসে, এবার চাকদা। তো এই কারণ যেটা দেখলাম যে মানুষগুলো খুব খুশি হয়েছে। আর সবার ডিমান্ডেই আবারও এই লো রেজিস্ট্রেশন চার্জের কাজটা রাখলাম। খুব ভালো ভাইবও পেয়েছি। আজকে প্রায় 17টা লুকস হয়েছে। এতগুলো মানুষকে নিয়ে কাজ করলাম, সারাদিনে বুঝতেই পারলাম না, কোনো অসুবিধাই হয়নি। সবাইকে যেমন আমি শিডিউল ওয়াইজ ডেকেছিলাম এসেছে, কাজ করেছে। আরো একটা কথা, আজকে যে ক্যামেরার উপরে যে বসে আছে অমিত, তোমাদের বং সিরিজের কর্ণধার, ও কিন্তু এক কথায় আমাকে একটা মডেল আমার ক্যান্সেল হয়েছিল বলে আমাকে একটা মডেলও প্রোভাইড করেছে। আর অমিত তো বং সিরিজ তো আমাদের শুরু থেকেই বং সিরিজই রয়েছে, যেদিন থেকে আমি মিডিয়া নিচ্ছি ও আছে। আর আগে ছিল আরো একজন ছিল, হ্যাঁ সতীর্থ বলে একজন ছিল। আর ও শুধু যে মানে মিডিয়ার লোক তা নয়, ও হচ্ছে আমাদের ভাইয়ের মতো, মানে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আর হঠাৎই আমার লাস্টের দিকে ভেবেছিলাম হয়তো আর মডেল উঠবে না, কিন্তু তারপরেই আমাকে ঈশিতা
কন্ট্যাক্ট করে যে কিছু কালেকশনও তুলেছে। কন্ট্যাক্ট করার পর ও বলে তোমার যা যা ইচ্ছা তুমি নিয়ে নাও। তো সেই জায়গা থেকে ওর সাথে কন্ট্যাক্ট করার পর আমার প্রায় ওখান থেকে অনেকগুলো কালেকশন বেরোয় এবং প্রতিটা কালেকশনই প্রিমিয়াম, ঠিক আছে, কোনো কম্প্রোমাইজ কিন্তু নেই। তো তোমরা সবাই দেখেছো, সবাই একটা কথাই বলেছে, ব্লাউজ থেকে শুরু করে শাড়ি কোনো কিছুতেই কম্প্রোমাইজ নেই, একদম সবটাই ভালো। তো আজকে দুজন ডিজাইনার নিয়ে কাজ করেছে, একটা অর্ঘদা অলঙ্কৃত ড্রেসের কর্ণধার আর ঈশিতা, দুজনের সাথে কাজ করেছে, খুব ভালো লেগেছে। যে সত্যি কথা বলতে হয়তো আমাদের মতন যারা কাজ করছে জেনুইনলি, তারা যতবারই বলুক না কেন, তা কারোর যদি মনে হয় আমি ইমপ্রুভ করবো না, সে করবে না, ঠিক আছে, যতই বলা হোক না কেন। মানে আমরা কিন্তু যেটা বলছি, আমরা কিন্তু সামনের প্রতিটা মানুষের ভালোর কথা ভেবে বলছি, ঠিক আছে। তো তারা যেহেতু উঠছে, তারা কিভাবে নেবে, তারা কিভাবে উঠছে মানে নেবে তাদের ব্যাপার, কিন্তু আমরা যেটা বলছি আমরা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে খারাপ বলছি না, যদি আলটিমেটলি বাবা যায়। সেই জায়গা থেকে আবারও দেখছি একই জিনিস। দেখো মার্কেটে আমি একটা মুভি বেরোচ্ছে আর একটা মুভি কিন্তু বেরোয় কপি সেম সেম বলা হয়, যেটা সেটা মুভির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমি বলে ওটা হয়তো পারমিশন নেওয়া হয়, পারমিশন হয় না, পারমিশন যতক্ষণ অ্যাপ্লাই করে তারপরে আদারওয়াইজ একটু চেঞ্জেস রাখার চেষ্টা করে, কিছু তো একটা করে। বাট এখন দেখছি এমন হয়ে গেছে হুবাহু কপি হচ্ছে, হয় ডেট কপি, আদারওয়াইজ ড্রেস কপি, আদারওয়াইজ কনসেপ্ট কপি, মানে ইভেন পোস্টারের ডিজাইনটা পর্যন্ত, আদারওয়াইজ রিলসের প্রতিটা জিনিসগুলো কপি, গান কপি। তো দেখছি এগুলো, আমার মনে হয় এগুলো করার থেকে ভালো নিজের কাজটাকে ইমপ্রুভ, নিজের কিছু ট্যালেন্টের নিজের আইডিয়া কিছু করো। আমার মনে হয় সেটা বেটার হবে, সেটা ফ্রেশার অর্গানাইজারই হোক কি এক্সপিরিয়েন্স অর্গানাইজার যেই হোক। যেমন আমি এটা আমারটা বলছি, এটা কারোর গায়ে লাগার মতো কথা আমি বলছি না, যে আমাদের মার্কেটে এখন অনেকে স্যান্ড অ্যান্ড ওয়াটার শুট করছে, সেটা খুব ভালো করে মিডিয়া থেকে তোমরা জানো, ঠিক আছে, কিন্তু এবং রাজবাড়ি শুট, রাইট। তো কিন্তু তোমরা হয়তো দেখেছো পিয়ারাজ মডেলিং কিন্তু এখনো স্যান্ড বা ওয়াটার শুট বা রাজবাড়ি শুট করায়নি। তার রিজনটা আমি বলে দিই, যে আমাকে অনেকে বলেছে দিদি তুমি কেন করাচ্ছ না, করাতেই পারো। হ্যাঁ নিশ্চয়ই করাতেই পারি, এত কিছু করাতে পারলে, সেলিব্রিটি নিয়ে কাজ করতে পারলে এটা করতে পারবো না? হ্যাঁ করাতে পারি, কিন্তু আমি চাই না যে কোনোভাবেই যে একটা মানুষ করছে সঙ্গে সঙ্গে আমি সেই জিনিসটা রিক্রিয়েট করি, সেই মানুষটার খাটনিটাকে তাকে দাম দেওয়া হবেই না, তার সাথে সাথে আমি যে কাজটা করবো না সেখানে তো আমি কাউকে পাবো না, আমি রেসপন্স পাবো না। তার থেকে বেটার না এই ওয়াটার অ্যান্ড স্যান্ড শুটটাকে যদি একটু ক্রিয়েটিভ ভাবে কিছু করা যায়, তো আমার দিক থেকে মানে আমাদের দিক থেকে পিয়ারাজ মডেলিং এর তরফ থেকে সেই ক্রিয়েটিভই ওয়াটার অ্যান্ড স্যান্ড শুটে কিছু একটা আমি আনবো, আর রাজবাড়ির জায়গায় এমন একটা কিছু করাবো যেটা লোকে রাজবাড়িটাকে ভুলে ওটাকে মনে রাখতে পারে। তো এটাই আমার আমার মনে হয় কম্পিটিশন না কম্পিটিশন করা ভালো, কিন্তু কম্পিটিশনটা এইভাবে করা ভালো। তোমরা কি বলো? তোমরাই বলো, কম্পিটিশনটা এইভাবে করা ভালো নাকি যুদ্ধ করে লড়াই করে করাটা ভালো, কোনটা বেটার? যুদ্ধ করে হিংসা করে কোনোদিন কেউ মার্কেটে উঠতে পারেনি, হয় না, কোনো ব্যবসাতেই হয় না, কোনো ব্যবসাতেই কোনো কাউকে হিংসা করা বা হিংসা করে আমি উঠবো বা ওর কপি করে আমি উঠবো, এটা কোনোদিন হয় না। হয়তো তুমি কপি করেও নিলে কিন্তু তুমি সেই জায়গাটা পাবে না, পায় না, ঠিক আছে। উল্টা আমি তো বলবো যারা ফ্রেশার অর্গানাইজার আছে আমি তো তাদেরকে খুব সাপোর্ট করি। আমি ইভেন আমার কাছে অনেক মানুষ আসে ফ্রেশার অর্গানাইজার, যে দিদি একটু গাইড করে দিও, দিদি একটু হেল্প করে দিও। আমি কোনোদিন কাউকে আজ অব্দি ফেরাইনি, আগামী দিনও তাদেরকে ফেরাবো না। ইভেন আমার গ্রুপ থেকে যদি কেউ বলে কোনোদিন অর্গানাইজ করবো কোনো মডেল বা মেকআপ আর্টিস্ট, আমি তাকে পুরোপুরি সমর্থন করব। আমি নিজে দাঁড়িয়ে থেকে বলবো তোমরা কাজ করো। আমি কখন বলবো? যখন দেখবো সে ক্যাপাবেল, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি বলতে পারবো না। হ্যাঁ আমার মনে হয় প্রতিটা মানুষকে ক্যাপেবল হয়ে কাজ করা উচিত। আজকে এই যে মিডিয়ার ওপারে যে মানুষটা বসে আছে, সে যতক্ষণ না নিজেকে ক্যাপেবল মনে করেছে, আশা করি সেও নিশ্চয়ই একটা চ্যানেল খুলে চালানোর কথা ভাবেনি। অ্যাট দ্য সেম টাইম আজকে আমি বললাম আমি মিডিয়া চালাতে পারবো না, সম্ভব না। আমি যতই এই পারে কথা বলি না কেন, ওই পারে কথা বলার জন্য যে ক্ষমতাটা লাগে, আত্মবিশ্বাসটা, যতই এই পারে কথা বলি না কেন, ওই পারে কথা বলার জন্য যে ক্ষমতাটা লাগে, আত্মবিশ্বাসটা লাগে, সেটা আমার নেই। অ্যাট দ্য সেম টাইম হয়তো তার আমার যে ফিল্ড সেই আত্মবিশ্বাসটা তার নেই। এটা বুঝতে হবে, সবার আলাদা সবকিছু। এতদিন ধরে মানে যাকে আমি সামনে মানে দেখাতে পারি না, খুব কম মানে সামনে আসে ফেস টু ফেস, তো জোর জবস্তা যে নিয়ে এসেছি তাকে আমি, আমাদের ফটোগ্রাফার, আমাদের ভাই, হ্যাঁ আমাদের খুব কাছের মানুষ, তারই চমৎকারে আজকে পিয়ারাজ মডেলিং আর কি মানে উজ্জ্বল আর কি, ঠিক আছে। তো আজকে তারই কাছ থেকে কিছু জেনে নেবো, বলো। আচ্ছা হ্যাঁ, তো বেসিক্যালি আমার প্রিয়াদি রাজদা, মানে আমি কোনোদিনই অর্গানাইজার বা ওরম ভাবে কিছু দেখিনি। হ্যাঁ প্রথম ছিল একটু হেজিটেশন ছিল, বাট আফটার 2-3টে শুট একদম পুরো নর্মালাইজ হয়ে গেছে, পুরো ফ্যামিলি। মানে আমি দাদার সাথেও রাতের বেলা কথা বলছি, দিদির সাথেও রাতের বেলা কথা বলছি, দুজনে কনফারেন্সে কথা বলছি, ও
অসুবিধা হয়নি। তো মানে এখন না ফ্যামিলি হয়ে গেছে, কোনো রকম কিছু হলে ভালো হলে ভাই এটা হয়েছে, ভাই ওটা হয়েছে, এটা করবো ওটা করবো, তো আমরা তিনজনেই বেসিক্যালি প্ল্যানিং করি, ঠিক আছে, যে কি করা যায় না করা যায়। সবচেয়ে বেসিক্যালি একটা কথা, যে ধরো আমি অ্যাজ আ অর্গানাইজার আমার কাছে ফটোগ্রাফার কাজ করছে, আমি ধরো কখনো হুটহাট আমি বলে ফেলি বা যে ভাই এটা হয়নি ওটা করতে হবে, বা এখনো এটা হয়নি কেন এখনো, মানে একটা মানে হয় না, ধরো আমি চিৎকার করেই বললাম। আমার ভাই হচ্ছে এমন যে কোনোদিনই নিজের কোনোদিন কথাগুলোকে গায়ে মাখেনি, কারণ কি জানো, কারণ হচ্ছে আমাদের সম্পর্কটাই ওরকম হয়ে গেছে এখন। তো বেসিক্যালি রাজদা বলেই দিল যে মানে হিংসা। দেখো সত্যি কথা বলতে আমি জানি না, আমি আজকের দিনে যা কাজ করছি বা ইয়ে করছি সেটা আমি সম্পূর্ণভাবে শিখে, আমার এই ইন্ডাস্ট্রিতে কাছাকাছি 10 বছর আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। দিদিদের সাথে হয়তো 1.5 বছর হয়েছে, বাট আমি ইন্ডাস্ট্রিতে আছি 10 বছর, এবং আমার এই ব্যাপারটা নিয়ে এই ফিল্ডে আমার মানে পড়াশোনা করা আছে। 5 ইয়ার্স এর আমার এই ইন্ডাস্ট্রির উপর বা এই জিনিসটার উপর এডুকেশন নিয়ে আছে। সো দ্যাটস ওয়াই আমি না মানে নতুন নতুন জিনিস কিছু এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। যে আজকে একটা রিল, হয়তো কোনো একটা গানে একটা রিল হয়েছে, সেটা অন্যরকম ভাবে আমি কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি। একটা মডেলকে, একটা ব্রাইডাল মডেলকে অনেক রকম ভাবে ইন্ট্রোডিউস করা যায়। সবাই যদি একরকম করে তাহলে সবার মধ্যে আমার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমার ডিফারেন্সটা দরকার, কারণ লোক আমাকে আলাদা করে কি করে চিনবে? 10টা ফটোগ্রাফার, 10টা সিনেমাটোগ্রাফার যা কাজ করছে আমিও সেম কাজ করছি, তাহলে আমি 10 জনের মধ্যেই একজন হলাম। তো আমি 10 জনের মধ্যে একজন হতে চাই না, আমার একদমই তাই। আমার ওই মানে ব্যাড ইমপ্রেশন নিয়ে আমি সাইড লাইনে বা ওইভাবে উঠতে চাই না। আমার জন্য আমি আলাদা রকম কাজ করি, আমি আলাদা ভাবে কাজ করি, যেন মানুষ দেখে বোঝে যে আচ্ছা এই রকম রিল, তাহলে এই রিলটা প্রিয়াদি বা প্রিয়ারাজ মডেলিং থেকেই এসেছে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। আর রিসেন্টলি আমি একটা জিনিস দেখছি যে নিউ কিছু ফটোগ্রাফার্স এবং সিনেমাটোগ্রাফার্স যাদের কিছু শুনতে পাচ্ছি আমি যে তারা মডেলসকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করছে, যেটা সেটা ব্যাড অ্যাপ্রোচ। আমার কাছে ওটা টোটালি ব্যাড অ্যাপ্রোচ। তো আমি শুধু মডেলসদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা না একটু দেখে নাও, মানে প্রোফাইল ঘোরো, তাদের ইয়ে দেখো, তারা যখন তোমাকে বলছে যে তুমি কি শুটের জন্য ইন্টারেস্টেড বা তুমি কি আসতে চাও, তুমি এরকম শুট করতে চাও, তোমরা আগে তাদের কাছ থেকে তাদের পোর্টফোলিও চাও, নাকি নিজেদের পোর্টফোলিও দাও। তাদের পোর্টফোলিও চাও যে আপনি কি কাজ করেছেন আগে আপনি দেখান, তারপরে আমি আমার যা যা ইয়ে আছে ডিটেলস আছে সেটা আপনাকে প্রোভাইড করবো। আগে তার কাছ থেকে জেনে নাও সে কতটা জানে, সে কতটা কাজ করতে পারে, তারপর তুমি তাকে নিজের থেকে নিজের ডিটেলস গুলো দাও, তার আগে দিও না। কারণ ইন্ডাস্ট্রিটা আজকের দিনে যা তৈরি হচ্ছে সেটা জঘন্য তৈরি হচ্ছে, দিনকে দিন খুবই বাজে জায়গায় যাচ্ছে, সেটা আমাদের পক্ষে খুবই লজ্জার ব্যাপার, সত্যি কথা। আমি দুটো লুকস করেছি আজকে। এর আগেও একটা ব্রাইডাল লুকই ছিল, সাবেকি ব্রাইডাল, আর এমনিও একটা সাবেকি ব্রাইডাল লুকই করছি। ওকে, আর প্রিয়ারাজের সঙ্গে আলাদা করে কাজ করার অভিজ্ঞতা একটু বলো। প্রতিবারই তো থাকো তুমি, তোমাকে ভালো অভিজ্ঞতা, একদম ঠিক প্রথম দিন থেকে শুরু হয়েছে, আর একটা ফ্যামিলিয়ার ব্যাপার হয়ে গেছে। একদম তারপর তো আর বাকি গল্প তো ওটা হলো কাজ মোটামুটি এখনো কি তুমি মোটামুটি ভেবে বলতে পারো? 7-8টার বেশি। আমার নাম সায়ন্তনী দাস, আমি হাওড়া বেলগাছিয়া থেকে আসছি। মানে আমি এখানে এসে আমার খুব ভালো লেগেছে, আর এখান থেকে আমি অনেক কিছু শিখছি। আমার নাম শ্রীময়ী নয়না বক্সি, আমি এয়ারপোর্ট থেকে আসছি। প্রিয়া রাজের সাথে আমার এটা প্রথম কাজ নয়, আমি এর আগেও কাজ করেছি, আর প্রত্যেকবারই আমি খুব কम्फर्टेबली খুব मजा করে আনন্দের সাথে কাজ করি। मेरा नाम वंशिका है और मैं हावड़ा से आई हूँ, और आज मैंने रिसेप्शन लुक क्रिएट किया है। और मेरे को मॉडल भी बहुत अच्छी लगी, और बहुत अलग टाइप का मैंने लुक क्रिएट किया है जो भी बहुत ट्रेंड में चल रहा है। কাজ করে বেশ ভালো লাগলো, আর লুকটা খুবই সুন্দর হয়েছে। আর কি বলবো, দিদির সেকেন্ড কাজ। হ্যাঁ দিদির সেকেন্ড কাজ ছিল, আমি গুনে শেষ করতে পারবো না। আমার নাম হচ্ছে অনন্যা দাস, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমার এখানে খুব ভালো লেগেছে এসে, এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমি এক জায়গায় করেছিলাম, তো আমি এটা এখানে সেকেন্ড টাইম এসেছি, আমার এখানে খুব ভালো লেগেছে। আমি সুস্মিতা ব্রহ্ম, আমি মদনপুর থেকে এসেছি। আর এটা আমার সেকেন্ড টাইম কাজ। তো ওর সাথেই কাজ, মানে প্রিয়ারাজ মডেলিং এর সাথেই করেছি, তো ভালো লেগেছে আমার কাজটা করে। আমার নাম মৌমিতা মাইতি, আমি লেকটাউন থেকে এসেছি। আচ্ছা, তো প্রিয়ারাজের সাথে প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে কাজ করে অভিজ্ঞতা একটু আমাদের শেয়ার করো। খুবই ভালো অভিজ্ঞতা, আমি 1 বছর ধরে প্ল্যানিং করার পর ফাইনালি আমি আজকে এসেছি।
বোনকে নিয়ে এসেছি এবং এক বান্ধবীকে নিয়ে এসেছি। তো খুবই ভালো লেগেছে, ড্রেস থেকে শুরু করে জুয়েলারি এবং মেকআপ এবং এখানকার অ্যাম্বিয়েন্স, সবার ব্যবহার অল ওভার খুবই ভালো। আমার নাম রেখা সূত্রধর, আমার বাড়ি কাঁচরাপাড়া, আমি কাঁচরাপাড়া থেকেই আসলাম, ফার্স্ট টাইম এসেছি এখানে। তো এখানকার অলওয়েজ সবকিছু দারুণ, দিদির বিহেভিয়ার, তারপরে ড্রেস, জুয়েলারি, মানে অলওয়েজ সবকিছু পারফেক্ট। নাম তপাঞ্জনা সরকার, আমি সিপির মোড় থেকে আসছি। আচ্ছা, প্রিয়ারাজ মডেলের সঙ্গে কটা কাজ হলো, নাকি প্রথম কাজ আমার করছেন? প্রিয়াদির সাথে এটা ফার্স্ট কাজ। আমি ওই প্রীতির কাছ থেকে পরিচিত ওকে হয়েছি। ওকে। তো আমার খুবই ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড ছিলাম এই লুকটার জন্য, আরো অ্যাজ এ মডেল আমার খুব ভালো লেগেছে, মানে টাইম কেটে গেছে পুরো আমার মতো, মানে কথা বলতে বলতে আমাদের কাজ হয়ে গেছে। দিদির কাছে এটা আমার থার্ড টাইমের কাজ, আর খুব ভালো হয়েছে, আমি খুব এক্সাইটেড ছিলাম। থার্ড টাইম আমার সাথে তো ফার্স্ট টাইম, হ্যাঁ, দিদির সাথে ফার্স্ট টাইম, পিয়াদির সাথে থার্ড টাইম। খুব ভালো ছিল। আমার তো দিদির ওপর ভরসা ছিল, দিদি বলেছে যে এটা পুনামদির লুক, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে সাজার জন্য, অ্যান্ড সাজার পর আউটপুটটা খুব ভালো। মেন কথা হচ্ছে কেন ভালো, আরো দিদি আমাকে সহ্য করে নিয়েছে, ব্যস্ত আছে। রায়, কাশ্মীর বাজার থেকে আসছি, আর পিয়াদির সাথে সাথে এটা আমার থার্ড মানে টাইম কাজ করছি। আজকে কটা লুকস তুমি দিয়েছো? আজকে দুটো, একটা সাবিকি আর একটা রিসেপশন লুক দিচ্ছি। নাম দেবজানী সরকার। আচ্ছা, দেখছি তোমার হেয়ারের উপর কাজ হচ্ছে, তো যাই হোক, তো লুকসটা তোমার কি হচ্ছে আমি তোমার মুখে শুনে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা রিসেপশন লুক হচ্ছে, একটা রিসেপশন রয়্যাল লুক হচ্ছে, আর আমাকে মৌমিতা দিয়ে করে দিচ্ছে মেকআপটা, ভীষণ সুন্দর। আমার যেরকম চেয়েছিলাম, মৌমিতা থেকে বলতে হয়নি যে আমার ঠিক কেমন লুক চাই, মৌমিতাতে নিজের মতন করে করে দিয়েছে, আর আমার পছন্দের একটা লুক। কাশ্মীরা মণ্ডল, আমি শিমুরালি থেকে আসছি। আর এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমি এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, মানে প্রিয়াদি, তারপরে আর হ্যাঁ প্রিয়াদি, রাজদা, দুজনের ব্যবহার খুব ভালো। আর এই যে আমার মডেল, আজকে আমি একটা রয়্যাল রিসেপশন লুক করেছি। স্বস্তিকা দে, আমি চাকদা থেকে এসেছি, আর আজকে এই স্টুডিওতে প্রিয়াদি এবং রাজদার সাথে আমার ফার্স্ট শুট ছিল, এবং শুটের এক্সপিরিয়েন্স খুবই ভালো, মেকআপ আর্টিস্টও খুবই ভালো, আর এই যে আজকে আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর ইচ্ছা আছে ভবিষ্যতে আবার এখানে কাজ করার, তো সুযোগ যদি পাই অবশ্যই করবো। আমার নাম রাখি প্রামাণিক, আমি ডায়মন্ডহাট থেকে আসছি। আর আমি এখানে আগে আরো শুট করেছি, গত 3 বছর হলো আমি মডেলিং এর সঙ্গে যুক্ত আছি। আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে প্রীতি, আর দারুণ সাজিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। মাইতি, আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, আমার খুব ভালো লাগছে। কোথায় থাকো তুমি? আমি থাকি লেক টাউন, খুব ভালো লাগছে, আর এখানকার ব্যবহারও খুব ভালো।